নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। এটি বোনাস পর্ব। তানভীর চোখ ছোট করে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, আমি পস্তাবো কেন? মেঘ এপাশ ওপাশ মাথা নাড়িয়ে আস্তে করে বলল, বলবো না। না বললে যেতে দেবো না কিন্তু। মেঘ চুল উড়িয়ে সিঁড়ি দিয়ে যেতে যেতে মেকি স্বরে বলল, তুমি যে ভেটো দেবে ওটা আমি আগে থেকেই জানতাম। তাই গতকাল রাতেই বড় আব্বু, আব্বু, কাকামণি, বড় আম্মু, আম্মু, কাকিয়া, এমনকি আবির ভাইয়ের থেকে অনুমতি নিয়ে ফেলেছি। কোথায় বিচার দেবে দাও, যাও। মেঘ এক প্রকার নাচতে নাচতে রুমে চলে গেছে। মিম তার পেছন পেছন ছুটলো। তার মেয়ের আগে কটমট করছে। ইদানিং মেঘের দুষ্টুমির মাত্রা অনেক বেড়ে গেছে। একা সামলানো যাচ্ছে না। মেঘ আগেই দুষ্টুমি করতো, তবে লিমিটেড। আবির আসার পর মেঘ অনেকটা শান্ত হয়ে গিয়েছিল। আবিরের সাথে মনোমালিন্যের কারণে 8 থেকে 9 বছর কথাই হয়নি বলে সেই দূরত্বতা কমাতে একটু সময় লেগেছে। অ্যাডমিশন টেস্ট আর আবিরের প্রেমে হাবুডুবু খেতে খেতেই দুষ্টুমির কথা মাথায় আসেনি। এখন সেই দুষ্টুমির ভূতটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আবির কোনো কারণে অভিমান করলেও মেঘের সামনে সেই অভিমান 1 মিনিটের বেশি টিকতেই পারে না। আবির যতক্ষণ না হাসবে, যতক্ষণ পর্যন্ত মেঘের আজগুবি কথাবার্তা চলতেই থাকবে। গতকালও তেমনই হয়ে উঠেছে। মেঘের একা ঘুরতে যাওয়ার ব্যাপারে আবির রাজি ছিল না। তাই আবিরকে রাজি করাতে মেঘ বহু কাঠখড় পোড়াতে হয়েছে। এক পর্যায়ে তেলাপোকার আর্তনাদ গল্প শুনিয়ে আবিরকে পটিয়ে ঘুরতে যাওয়ার অনুমতি নিয়েছে, তবে অবশ্য শর্ত সাপেক্ষ। আবির মেসেজে 3 পাতা এক লিস্ট পাঠিয়েছে, যেখানে কি করা যাবে যাবে না, কি করতে হবে, বিকেপে চলতে হবে, কি নির্দেশনা নিতে হবে, সব দেওয়া আছে। মেঘ সব শর্ত মেনেই রাজি হয়েছে। মেঘ আর মিম রেডি হয়ে রুমে চলে গেছে। তার আবেগে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া, তোমার কলিজাকে আমি আর সামলাতে পারছি না। সে এখন আমার কলিজা ছিদ্র করে ফেলছে। আবির মৃদু হেসে বলল, আর কয়েকটা দিন একটু সহ্য করে নে। তুমি নাকি ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছ? কি করব বল? এমনভাবে আবদার করে যে না করতে পারি না। কোথায় যাবে কিছু বলেছে? বন্যা মিরহাজ ওদের সাথে বের হবে বলল। আমি নিয়ে গেলে কি হতো? ইদানিং মনে হয় 2 বান্ধবীর মধ্যে মনোমালিন্য চলছে। ভার্সিটিতে কেউ কারোর সাথে কথা বলে না। গত 2 দিন বন্যা ভার্সিটিতে আসেও নি। কল দিলাম, রিসিভও করেনি। আজ আবার ঘুরতে যাচ্ছে। বিষয়টা ঠিক ভালো লাগছে না। তুই এদের চিনিস না, মূল্যমালিন্য থাকলেই দেখবি আজকে ঠিক মিলে গেছে। সেটাও ঠিক। আচ্ছা, পরে কথা হবে। ওকে। 3টার দিকে মেঘ মিম সেদিনের কেনার ড্রেস পরে সেজেগুজে বেরিয়েছে। তানভীর সূক্ষ্মনেত্রে তাকিয়ে কিছু বলল না। মেঘ যেতে যেতে তানভীরের দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙচি কাটলো। তানভীর চোখ রাখাতে মেঘ দাঁতকে নিয়ে হেসে চলে গেছে। বাসার সামনে থেকে রিক্সা করে 2 বোন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। ফোনের লোকেশন দেখে মিরহাজদের দেওয়ার ঠিকানা পর্যন্ত পৌঁছাতেই বন্যা সেখানে আগের থেকে উপস্থিত। মিরহাজের তামিমের কাছে একটা বাসায় থাকে। সেখানে থেকে একটা টেবিল এনে একটা খালি জায়গায় রেখে তার উপর কেক আর বক্স রেখেছে। আজ তামিমের মিথ্যা জন্মদিন, সেই উপলক্ষেই এই আয়োজন। গত 5 দিন বন্যার সাথে মেঘের ফোনে কথা হয়নি বললেই চলে। ক্লাসে দেখা হলেও মেঘ সারাক্ষণ শুধু ভাইয়ের বিয়ে নিয়ে বকবক করেছে। গত 2 দিন বন্যা ক্লাসেও আসেনি। বন্যার ব্যাপারে কথা বলার জন্য গত পরশু দিন বন্যার অনুপস্থিতিতে মিরাজদের সাথে আলোচনায় বসেছিল মেঘ। মেঘের প্ল্যান জানিয়ে সবাই মতামত নিয়ে সব কিছু রেডি করেছে। এমনকি মিরাজদের থ্রেডও দিয়েছে, যেন আবির বা তানভীর কেউ কিছু জানতে না পারে। সেই দিনই মিরাজদের আনব্লক করে ফেসবুকে অ্যাড করে ওদের দিয়ে একটা গ্রুপ খুলিয়েছে, যেখানে গত 2 দিন মেঘ আর মিম যা যা করেছে সব আপডেট দিয়েছে। এমনকি গতকাল বিকেলেও মিম আদি মেঘ মিলে তানভীরকে জোর করে ফেসিয়াল করেছে, সেই ছবি তুলে গ্রুপে দিয়েছে। মন্না সব মেসেজ দেখলো, কোনো রিপ্লাই দেয়নি। তানভীর ফেসিয়ালের ছবি দেওয়ার পর থেকে মন্না নেটে ঢোকেনি। মেঘ সন্ধ্যার পর মিষ্টিকে দিয়ে বন্যা নাম্বারে কল দিয়েছিল। 2 থেকে 3 বার কল দেওয়ার পর বন্যা ফোন রিসিভ করে জানিয়েছে বন্যার 104 ডিগ্রি জ্বর। রাতে মিষ্টি আরও 2 থেকে 3 বার কল দিয়ে খোঁজ নিয়েছে, কিন্তু মেঘ একবারের জন্য কল দেয়নি। আজ দুপুরে মিরাজ বন্যাকে কল দিয়ে খোঁজ নেবার জন্য ফোন করেছিল। বন্যার শরীরে তখনও জ্বর ছিল বলেই, কিন্তু কম ছিল। মিরাজ তামিমের জন্মদিনের কথা জেনে খুব জোরাজোরি করেই রাজি করেছে, সাথে এটাও বলেছে যেন মেঘের দেওয়ার ড্রেসটা পরে আসে। বন্যা তখন জিজ্ঞাসা করেছিল, আমি যে অসুস্থ এটা কি মেঘ জানে? মিরাজ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিয়েছিল, জানলেই বা কি, মেঘের তো এখন কথা ভাবার সময় আছে নাকি, সে তার ভাবিকে নিয়ে ব্যস্ত।
বন্যার কিছু না বলেই কল কেটে দিয়েছিল। শুধুমাত্র বন্ধুদের কথা ভেবে শরীরে জ্বর নিয়েও বন্যা এসেছে। মেঘ দুহাত পেছনে রেখে সোজা টেবিলের কাছে দাঁড়ালো। মিম মেঘের পাশে দাঁড়িয়ে সবাইকে সালাম দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, বন্যা আপু, তুমি কি অসুস্থ? বন্যা উত্তর দেওয়ার আগেই মেঘ মিমের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, তুই কি বন্যার খোঁজ নিতে এসেছিস? যা জন্মদিন তাকে উইশ কর। মিম আস্তে করে বলল, সরি। মিম পরপর মিরাজের দিকে তাকিয়ে বলল, হ্যাপি বার্থডে তন্ময় ভাইয়া। মিরাজ হেসে বলল, আমি তামিম না, মিরহাজ। জানি। এখন আমি কি করব? না মানে আমার দিকে তাকিয়ে উইশ করলা তাই বললাম। ইচ্ছে করেই করেছি। মানে? মিম মেকি সরে শুধালো, আজ কার জন্মদিন? মিম ধীরে মনে মনে বিড়বিড় করছে, জন্মদিনের নামগন্ধ নেই, উইশ নিয়ে পড়ে আছে। তা মিম কথা কাটিয়ে বলল, আরে বাদ দে, জন্মদিন যারই হোক না কেন, কেক সবাই মিলে খাবো। বন্যা চাপা স্বরে বলল, তাড়াতাড়ি কর, বাসায় যেতে হবে। তাই আমি তপ্ত স্বরে বলল, বাইকে আসার সময় ছুরিটা রাস্তায় পড়ে ভেঙে গেছে। মেয়েকে বলেছিলাম ছুরি নিয়ে আসতে। মেয়েকে উদ্দেশ্য করে শুধালো, ছুরিটা এনেছিস? মেয়ে বন্যার দিকে তাকিয়ে পেছন থেকে এক হাত সামনে এনে টেবিলে রাখতেই মিরহাজ চেঁচিয়ে উঠল, তোকে কেক কাটার প্লাস্টিকের ছুরি আনতে বলেছিলাম, তুই মানুষ কাটার ছুরি নিয়ে আসলি কেন? মেঘ বন্যার দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, কোন কাজে লাগে বলা যায় না। তামিম চোখ বড় করে বলল, ভাবি আমাদের সেই মুডে আছে, কেক কাটলেই না কাটুক, আমি চলে যাব। মেঘ ছুরিটা এপাশ থেকে ওপাশে ঘুরিয়ে কাঠের টেবিলের মাঝ বরাবর ছুরিটা কুপতে কুপতে রাগানিতে কণ্ঠে হুক্কার দিল, আজ এখানে আমি ছাড়া কারো কথা চলবে না। মেঘের এমন আচরণে বর্ণসহ সবাই কেঁপে উঠল। মেঘ বনের দিকে তাকে ধীর কণ্ঠে বলল, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সাথে নাটক করার চেষ্টা করবি না। তাল বাহানা করলে একদম মেরে গাছতলা ফেলে দিয়ে যাব। বন্যা গ্রু গটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? তীক্ষ্ণ শীতল হাওয়া বইছে। মেঘ টেবিলের পাশ কাটিয়ে বন্যার সামনে গিয়ে দাঁড়ালো। মেঘে দুহাত পেছনে, মিষ্টি ফোন বের করে ভিডিও কল অন করলো। বাকিরা উৎসুক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘের বিধ্বংসী মনোভাব দেখে বন্যা কিছুটা ভীত হয়ে গেছে। মেঘ রক্তিম আকাশের পানে তাকে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বন্যার অভিমুখে তাকিয়ে বলতে শুরু করলো, আমার হৃদয়ে সবটুকু জুড়ে যাদের অস্তিত্ব আছে তাদের মধ্যে তুই একজন। আমার প্রাণচাঞ্চল্যে তোর অবস্থান রক্তিম অরণ্যের মতো। তুই পাশে আসিস বলে আমি বারংবার ভেমে চুরে নবরূপে রাঙিয়েছি নিজেকে। তোর প্রতি আমার বিশ্বাস সুবিশাল সমুদ্রের গভীরতা নাই দৃঢ়। তোকে বন্ধু হিসেবে পেয়ে আমার প্রাপ্তির খাতা পরিপূর্ণ হয়ে গেছে। আমি জানি তুই নিজের থেকেও বেশি আমায় ভালোবাসিস, আর আমার থেকেও বেশি ভালোবাসিস আমার ভাইকে। তুই বুঝতে পারিস না, তানভীর ভাইয়ের জন্য তোর বুকের বাঁ পাশে বিদ্যমান 300 গ্রামের হৃৎপিণ্ডটা প্রতিনিয়ত কতটা কতটা অস্বাভাবিকভাবে হৃদস্পন্দন হচ্ছে। ভাইয়ার তমসাচ্ছন্ন সঘিষ্ণু হৃদয়ের একাচ্ছন্ন আতশবাজি তুই, বিষাদের নস্ত অভিপ্রায়ের একমাত্র প্রণয়িনী তুই, ভাইয়ার বেপরোয়া জীবনের অনবলক্ষে সাজানোর উপমা উপদেশটা তুই হবি। কথা দিচ্ছি ভাইয়ার জীবনে অদ্বিতীয় হয়ে থাকবি সারা জীবন। বন হতবিহ্বল, দৃষ্টি নিরেট। বন্যার নিজস্ব আঁখি যুগল মেঘের অভিমুখে স্তব্ধ হয়ে আছে। মেঘ হাঁটু গেড়ে বসে পেছন থেকে গোলাপ ভর্তি হাত সামনে এনে বন্যার দিকে ধরে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে শোধালো, তুমি কি ভাইয়ার কল্পনার রাজ্যের কল্পতরু হব্বা? তার প্রতি সংকীর্ণ সাম্রাজ্যের মহারানী হবা? মনের চোখ টলমল করছে, জলের ঘরে ভার হয়ে থাকা মনটা, মাথাটা অনবরত ঘুরছে। মসৃণ গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে পড়তে বেশি সময় লাগলো না। গত 5 মিনিট গুমড়ে গুমড়ে অনেক কেঁদেছে, যেটা বন্যার চোখ মুখ দেখলে বোঝা যায়। বন্যার চোখ দুটো বেয়ে অনর্গল পানি পড়ছে। মেঘ মিমের দিকে তাকিয়ে গুরুভার কণ্ঠে বলল, তোকে কি দাওয়াত দিয়ে আনতে হবে? মিম থতমত খেয়ে বলল, সরি, তোমার কথা শুনে টাসি খেয়ে গিয়েছিলাম। মিম এগিয়ে এসে মেঘের পাশে হাঁটু গেড়ে বসে সেই ফুলের তোড়ার থেকে হাত রেখে দুজনে একসঙ্গে উচ্চস্বরে বলে উঠল, আপনি কি আমাদের ভাবি হবেন? তানভীর খানের একমাত্র বউ হবেন? বন্যা শরীর কাঁপছে, ভেজা চোখে মেঘ আর মিমের দিকে তাকিয়ে আছে। তাই মিম রাশভারী কণ্ঠে বলল, বন্যা ভাবি তাড়াতাড়ি রাজি হন, নয়তো মেঘ ভাবির মাথা আবার গরম হয়ে যাবে। বন্যা সবার দিকে তাকালো। মিরহাস, তামিম, সাদিয়া একসঙ্গে দাঁড়িয়ে আছে। মিষ্টি একাই ভিডিও করছে। বন্যা পুনরায় মেঘদের দিকে তাকালো। মেঘ স্ট্রং থাকলেও মিম একপাশে উপর নিচের উপর ভর রাখতে না পেরে মেঘের ওপর হেলে পড়লো। মেঘ তড়িঘড়ি করে চেঁচিয়ে উঠল, আরে বেডি তাড়াতাড়ি হ্যাঁ ক, পড়ে যাচ্ছি তো। বন্যা ফুল ধরতে ধরতে বিহবলতায় উত্তর দিল, ইনশাআল্লাহ।
তোমাদের ভাবি হব আমি। ততক্ষণে মিমের শরীরের ওপর ভর মাটিতে পড়ে গেছে। মিম মেঘের ওপর পড়েছে। বন্যার এক হাতে ফুল, অন্য হাতে মেঘের ঘাড়ে ধরে আটকাতে গিয়ে নিজের ওড়না টান খেয়ে বন্যার মেঘের ওপর পড়েছে। বন্যা তখনও এক হাতে মেঘের কাঁধ আঁকড়ে ধরে আছে, যেন মাথার চাপ না খায়। মিষ্টির ভিডিও তখনও চলমান। সাদিয়া তামিম দ্রুত এগিয়ে গেছে। সাদিয়া মিমকে টেনে তুলেছে। মিমের পায়ে অল্প চাপ খেয়েছে, সেই ব্যথা না আর্তনাদ করেছে। মিষ্টি মিরহাজকে ফোন দিয়ে তাড়াতাড়ি করে মেঘ আর বন্যাকে টেনে তুলেছে। ব্যথা পেয়েছে তেমন, নতুন জামা কাপড়গুলো তো মাটি আর ময়লা লেগে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। মিরহাজ, তামিম আর সাদিয়া হাসতে হাসতে একদম বসে পড়েছে। মিরহাজ হাসতে হাসতে বলল, আমার জীবনে দেখা সেরা প্রপোজাল, সারা জীবন মনে থাকবে। দেখবি তোদের ননদভাবে সম্পর্ক সারা জীবন এমনই থাকবে। যাই করতে যাবি একটা করে অঘটন ঘটাবি। মেঘ হুঙ্কার দিয়ে উঠল, চুপ থাক, নয়তো তোর মুখের কোস্ট্রিপ লাগিয়ে দেব। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, সরি, তুই ভাইয়াকে ভালোবাসিস এটা তোকে বোঝাতে 5 দিন তোর সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি। সরি বেবি। বন্যা কোনো কিছু না বলে আচমকা মেঘকে শক্ত করে জড়িয়ে দিল। কান্না ভেজে 2 চোখ বেয়ে আবারও পানি ঝরছে। মেঘেরও বন্যার পিঠ বরাবর 2 হাত পেঁচিয়ে ধরেছে। বন্যা এবার হাউমা করে কাঁদতে শুরু করেছে। এত বছরের বন্ধুত্বকে বন্যাকে কখনো এভাবে কাঁদতে দেখেনি মেঘ। বরাবরই চুপচাপ আর শান্তশিষ্ট থাকে, কাঁদলেও কখনো কারোর সামনে কাঁদে না। অথচ আজ সেই মেয়ে খোলা আকাশের নিচে অবাধে কেঁদে চলেছে। মেঘ শীতল কণ্ঠে বলল, সরি তো, প্লিজ এভাবে কাঁদিস না। আমি জানতাম তুই ভাইয়াকে ভালোবাসিস, কিন্তু তোকে সরাসরি জিজ্ঞাসা করে তুই কখনো স্বীকার করতি না, তার জন্য আমাকে এসব করতে হয়েছে। প্লিজ সরি। বন্যা কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, আমি বুঝতেও পারিনি কবে আমি ওনাকে এত বেশি ভালোবেসে ফেলেছি। তুই সেদিন ওই মেয়ের ছবি দেখানোর পর থেকে এখন পর্যন্ত আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, খেতে পর্যন্ত পারিনি। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সারাক্ষণ মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলেছি, কি যেন নেই আমার, চারপাশে শূন্য লাগছিল আমার। আমি ওনাকে অনেক বেশি ভালোবাসি বেবি। মেঘ বন্যাকে নিজের কাছ থেকে সরিয়ে 2 চোখ মুছে শান্ত কণ্ঠে বলল, আমার ভাবি হবে তুই সত্যি রাজি তো? বললাম মলিন হেসে বলল, রাজি। কিন্তু মেঘ স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কিন্তু কি? তুই যে বলেছিলি আজ মেয়ে দেখতে যাবি। লে হালুয়া, তুই কি ছেলে নাকি? মনে শ্বাস ছেড়ে রাগি চলে বলল, দূর, ফাজলামি করিস না। ওই মেয়েটা কে ছিল? আমি চিনি না, ফেসবুকে পেয়েছিলাম। ফাজিল মেয়ে। কিন্তু বললি তো তোর ভাই রাজি। ও মা, ভাইয়া তোকে লাভ করলে রাজি হবে না? তোর ভাই আমার পছন্দ করে না, ডিরেক্ট ভালোবাসে। তোকে বলেছে? মেঘ ভীষণ চিত্রে তাকিয়ে বলল, বললে আজ আমাদের জায়গায় ভাইয়া থাকতো আর আমরা ক্যামেরাম্যান থাকতাম, বুঝলি? অনেক চেষ্টা করার পরও ভাইয়া যখন কিছুই বলছিল না, তখন বাধ্য হয়ে আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। ভাইয়া কবে বলবে সেই আশায় থাকলে আমি মরে ভূত হয়ে যেতাম, তার থেকে নিজের মনে ভাব প্রকাশ করে ফেললাম। মেঘ একটু থেমে আবার বলে উঠল, আবির ভাইয়ের মতো ডায়লগ দেই, তোকে বৌমণি ডাকার জন্য যদি অধিকারময় স্বাক্ষর করতে হয়, তবে আমি সেই অধিকার নামে স্বাক্ষর করে হলেও তোকে বৌমণি ডাকবো। তুই আমার ভাবি মানে আমারই ভাবি। পৃথিবীর কেউ আমাকে ভাবি হওয়ার থেকে আটকাতে পারবে না, ইনশাল্লাহ। মেঘ আর মনে হেসে বলল, ইনশাল্লাহ। মিম এক পা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেঘদের কাছে আস্তে আস্তে বলল, বন্যা আপু, আমি যে তোমার ছোট ননদ, এটা কি তোমার মনে আছে? বন্যা আলতোভাবে মিমকে জড়িয়ে ধরে আলাদি কণ্ঠে বলল, ওরে শোনা, তুমি আমার কিউট ননদিনী, তোমাকে আমি কিভাবে ভুলবো বলো? মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, আজ কিউট না বলে? মিরহাজ ঠাট ঠাট স্বরে বলে উঠল, আপনি কিউট না বলেই একজন নিজের জীবন দিতে আপনাকে আগলে রাখে। আপনার দিকে কেউ নজর দেওয়ার আগেই আধমরা করে ফেলেন। আপনাদের মুখে এসব সাজে না ভাবি, বরং আপনি আর তামিম এসব বললে মানা যেত। তামিম এক পাশ থেকে বলল, সহমত বন্ধু। মনে হঠাৎই জিজ্ঞাসা করলো, তামিমের না জন্মদিন, কে কাটবো না? মেঘ ভেঙচি কেটে বলল, আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে আসছি, কি তামিমের জন্মদিন করতে নাকি? মেঘ নিজের হাতে বক্স থেকে কেক বের করলো। কেকের ওপরে লেখা, প্রিয় বন্যা। ভাবি হবি? হ্যাঁ হ্যাঁ, মেঘ বলল, 2টা অপশনই দিলাম, যে কোনো একটা বেছে নিতে পারিস। এখানে 2টো অপশনই রয়েছে অবশ্যই, একটা আমার অপশন আর একটা মিমের অপশন। কেক কেটে খেয়ে সবাইকে দিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যার আগে আগে বাসায় না গেলে নিশ্চিত বকা খাবে। রেস্টুরেন্টে বন্যা আর মেঘ পাশাপাশি বসে খাচ্ছে আর ফিসফিস করে গল্প করছে। মেঘ সবার উদ্দেশ্যে হুঙ্কার দিল,
আমার ভাই কিংবা আমার ওনার কানে যদি আজকের ঘটনার একাংশ যায় তাহলে তোদের কাছে চিরচেনার জন্য বন্ধুত্ব ভেঙে দেব। আর বন্যা, তোকে সাবধান করছি, তুই আমাদের ভাবি কিন্তু তানভীর ভাইয়ের প্রেমিকা নয়। ভাইয়া প্রপোজ না করা পর্যন্ত তুই কোনো প্রকার আলগাপিড়ি দেখাতে যাইস না, তোকেও দেখে নেবো তাহলে। ঠিক আছে, তাড়াতাড়ি কর, জ্বর বাড়ছে, শরীর খারাপ লাগছে, বাসায় চলে যেতে হবে। রিক্সা দিয়ে এত দূর গেলে আরও বেশি কষ্ট হবে। দাঁড়া, ভাইয়াকে কল দিচ্ছি। এই না না প্লিজ, ওনাকে কল দিস না, চুপ করে বসে থাক। আমার বেস্ট ফ্রেন্ড হওয়াকে বউ বানানোর যোগ্যতা না থাকলে বিয়ে করবে কিভাবে? মেঘ তানভীরকে কল দিয়ে আসতে বলেছে। তানভীরও চটজলদি রেডি হওয়া শুরু করেছে। ওদের খাওয়া শেষ হতে হতেই তানভীর চলে এসেছে। সবার থেকে বিদায় নিয়ে তানভীরের সামনে আসতেই তানভীর পরপর তিনজনের দিকে তাকালো। তিনজনের জামার অবস্থা দেখে তানভীর গম্ভীর কণ্ঠে শুধালো, তোরা কি ফুটবল খেলতে গিয়েছিলি? মেঘে একটা বক্সে হ্যাঁ লেখা একটুকু কেক তানভীরের মুখের সামনে ধরে বলল, এটা পুরস্কার, এবার হা করো। কিসের পুরস্কার? আর কেকে হ্যাঁ লেখা কেন? তুমি আমাদের ভালোবাসো না? হ্যাঁ, এটাই লেখা, এবার হা করো। তানভীর হা করতেই মেঘ কেক মুখে দিয়ে অস্থির হয়ে বলল, এখন চলো, আমার বেবি অসুস্থ। মেঘ আর মিম দ্রুত গাড়ির দিকে রলে গেল। বন্যার মাথা ঘুরছে, তবু আস্তে করে পা বাড়ালো। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, কী হয়েছে তোমার? জ্বর। জ্বর শব্দটা কানে বাজে তানভীর এগিয়ে এসে বন্যার কপালে হাত রাখলো। সঙ্গে সঙ্গে বন্যার সুরে ঝাঁকুনি দিয়ে উঠেছে। মেঘ আর মিম দূর থেকে এই দৃশ্য দেখে মেঘ দ্রুত দুই হাতে মিমের চোখ ঢেকে মেঘি স্বরে বলল, রোমান্টিক সিক দেখার বয়স হয়নি তোর। তানভীর পেশিবহুল হাতে নজর পড়তে বন্যার চোখ নামিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, হাত ছড়ান। হাত ছড়াবো কেন? এত জ্বর নিয়ে বাইরে ঘুরছো, কোন সাহসে? আর হাতে এত ফুল কেন? কে দিয়েছে? কে কি বা কিসের ছিল? বন্যা কি বলবে বুঝতে না পেরে আস্তে করে বলতে নিল, তামিমের। এটুকু বলতেই তানভীরের কপাল থেকে হাত ছুঁড়ে চিৎকার করলো, তামিম তোমায় ফুল দিয়েছে? না না, তাহলে কে দিয়েছে? মেঘ। সত্যি তো? বিষয়টা না হলে মেঘকে জিজ্ঞাসা করুন। মনুকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। ডাক্তার দেখিয়েছিলে? না, ওষুধ খেলে কমে যাবে। তানভীর অগ্নি দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি এত কেয়ারলেস কেন? সেদিন যে বললাম প্রেশার কম, খাওয়া দাওয়া করতে ঠিক মতো, কথা না মানলে কেন? উল্টো জ্বর বাঁধিয়েছ। বন্যা কিছু না বলে মাথা নিচু করে চলে যাচ্ছে। তানভীর পেছন পেছন গজগজ করতে করতে যাচ্ছে। কল দিলে কল রিসিভ করে না, কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না, নিজের যত্ন নেওয়ার প্রয়োজন নেই। এর থেকে রোবটও শতগুণ ভালো। বন্যা সামনে যেতে যেতে তানভীরের কথা শুনে মুচকি হাসলো। বন্যাকে ডাক্তার দেখিয়ে ওষুধের কিছু ফল কিনে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। তারপর ওরা বাসায় এসেছে। সারাদিনের ক্লান্তিতে মেঘ মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে। ফোন টেবিলের ওপর সাইলেন্ট অবস্থায় পড়ে আছে। আবির সন্ধ্যার পর সবার সাথে কথা বলার সময় মেঘের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু মেঘ আশেপাশে নেই শুনে তেমন জোরও করেনি। কিন্তু মেঘের কথা না শুনে বলার মতো মনটা ছটফট করছিল। মেঘেদের বাসায় পৌঁছে দিয়ে তানভীর একটা কাজে শহরের বাইরে গেছে, আগামীকাল ফিরবে। মেঘের সাথে কথা বলার জন্য 2-3 বার আম্মু বড় মামুর নাম্বারেও কল দিয়েছে, কিন্তু মেঘের কথা বলতে পারছে না। কাকিয়ার ফোন প্রায় মিমের কাছে থাকে, সেই থেকে কাকিয়াকে কল দিয়েছে, কিন্তু আজ ফোন কাকিয়ার কাছেই আছে। আবির এক পর্যায়ে বাধ্য হয়ে ফুপিকে কল দিল। ফুপি এশার নামাজ পড়েই তাই জান্নাত ফোন রিসিভ করে সালাম দিল। জান্নাতের কণ্ঠ বুঝতে পেরে আবির সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তবে রেগে আছি। কেন আপু? ভাইয়া, আজ আমি তোমার ভাবি হিসেবে কথা বলছি। জি ভাবি বলুন। জান্নাত মনমরা হয়ে বলল, আমাদের বিবাহিত বার্ষিকীতে মেয়েকে আসতে দিলে না কেন? আম্মুকে দিয়ে তোমাকে কতগুলো কল দিলাম, আমি নিজে দিলাম, তানভীর ভাইয়াকে পর্যন্ত কতগুলো কল দিয়েছি। এটা তুমি ঠিক করলে? আবির মুচকি এসে বলল, আমি চিন্তা করেছি আমার বউকে এখন থেকে একা কোথাও বাসা থেকে যেতে দেব না। একা একা ঘুরলে আমার কথা ভুলে যাবে। এই যে আজ বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে সারাদিন আমার খোঁজ নেয়নি। একদম ঠিক করেছে, এত বউ পাগল যেহেতু বইকে নিয়েই চলে যেত। আমি তো নিয়েই আসতাম, কিন্তু আপনার মামা শ্বশুর মানে আমার আব্বাজান শুনলে হার্ট অ্যাটাক করে ফেলতেন, এই ভয় আনতে পারিনি। মেঘের আব্বু শুনলে মনে হয় হার্ট অ্যাটাক করতো না? জি না, আমার শ্বশুর অনেক স্ট্রং, আর ওনাকে যদি আজ বলি মেয়েকে পাঠিয়ে দিতে উনি এক কথায় রাজি হয়ে যাবেন। জান্নাত উত্তেজিত কণ্ঠে বলল, সত্যি মেজো মামা জানে?
তুমি বলে ফেলেছো? আমি বলিনি, কিন্তু উনি রাজি। এটা আবার কেমন কথা? এটা এমনই কথা, সেসব বাদ দেন। এখন আমার বাসায় ফোন নিয়ে আমার বউটাকে ঘুম থেকে উঠিয়ে আমাকে কল দিতে বলুন তো। বউকে খুব মিস করছি। আমাকে এসব বলতে তোমার লজ্জা লাগে না? আপনি বলেন আজ আপনি আমার ভাবি, তাই দেবর হিসেবে ভাবির কাছে আবদার করা যায়। রাখছি এখন। আচ্ছা, জানা যথারীতি হালিমা খানকে কল দিয়ে মেঘের সাথে কথা বলার নাম করে মেঘকে ঘুম থেকে তুলে আবিরের কথা বলেছে। মেঘ তড়িৎ বেগে উঠে ওয়াশরুম থেকে চোখ মুখে পাড়ি দিয়ে এসে আবিরকে কল দিল। আবির অডিও কল কেটে ডিরেক্ট ভিডিও কল দিল। মেঘ ঘুম ঘুম চোখে তাকিয়ে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে তপ্ত স্বরে শুধালো, কারো কি আমার জন্য বিন্দুমাত্র চিন্তা হয়? সরি, ঘুমিয়ে পড়েছিলাম। আমিও সরি ঘুম ভাঙানোর জন্য। মেঘ মুচকি এসে বলল, আপনার এই পরিবর্তনের পেছনে নিশ্চিত কোনো রহস্য আছে। কি রহস্য বলুন তো? আবির লাজুক হেসে বলল, আমি বলুম না, আমার শরম করে। মেঘ চক্ষু যুগল প্রশস্ত করে বলল, আপনার শরমও আছে? আবির উত্তর না দিয়ে মেঘের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। মেঘ বারবার ডাকছে, কিন্তু আবিরের নজর স্থির। মেঘ এবার রাগী স্বরে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার যেহেতু মনে হয় আমি নির্লজ্জ, তাই আজ থেকে আমি নির্লজ্জের মতোই আচরণ করব। মেঘ আহামকের মতো তাকিয়ে আছে। আবিরের দৃষ্টি মেঘকে বারবারই নাজেহাল করে, সে সঙ্গে আবিরের উল্টাপাল্টা কথা, এতে মেঘ হতভাবিত। আবির খানিক চুপ থেকে মোলায়েম কাটে শুধালো, শুনলাম কোথায় পড়ে গিয়ে জামাকাপড় নষ্ট করে এসেছিস? শরীরে ব্যথা পেয়েছিস? না, তেমন ব্যথা পাইনি, কোমরে একটু লেগেছে শুধু। কি করতে গিয়েছিলি? একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিলাম। কাউকে বলা যাবে না। আমাকে বলা যাবে না? আপনাকে অবশ্যই বলবো, কিন্তু এখন না প্লিজ। আপনি দেশে ফিরুন, ফিরলে আপনাকে সারপ্রাইজ দেব। এখন কিন্তু আমার ভয় হচ্ছে। আবিরের মুখে অপ্রত্যাশিত কথা শুনে মেঘ বাগার রম্ভ পূর্ণ হয়ে গেল। গলা খাকারে দিয়ে আস্তে করে বলল, ও নো, আপনি আমায় ভয় পান? কতটা? আবির ভ্রুকুচকে চাপা স্বরে বলল, আপনাকে না, আপনার কর্মকাণ্ডকে ভয় পাই। পরপর কিন্তু শেষ হয়ে গেছে। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।